অনেক সময় লোকমুখে প্রচলিত কথাটি সত্যি হয়ে যায়। এই গল্পটি একটা আপু পাঠিয়েছে, আমি ওনার মতো বলার চেষ্টা করছি। সালটা ঠিক মনে নেই, কিন্তু আমি তখন ক্লাস 10 কিংবা ইন্টারে পড়ি, এরকম একটা সময়। আমার নানা মারা গেছে 2010 সালে, আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন। আমার মায়ের আর 6 বোন আর 2 মামা আছে। নানা মারা যাওয়ার পরে বড় মামা মামি সহ নানু ওই বাড়িতেই থাকে। ছোট মামা তখন শহরে লেখাপড়া করে। 2 খালা একটু দূরে থাকে, এই জন্য তারা নানু বাড়িতে আসতে পারে না। আর বাকি 4 জন মানে আমার মা আর 3 খালামুনির বাড়ি কাছাকাছি। আর আমার খালাতো ভাই বোনদের মধ্যে অনেক বেশি মিল ছিল। আম্মু আর খালামুনিরা সময় পেলে যেত নানু বাড়িতে, আর সেই সুযোগে আমাদের ভাই বোনদেরও সুযোগ হতো একসাথে হওয়ার। আমার বড় মামার একটা মেয়ে আছে, তার সঙ্গে আমরা নানু বাড়িতে গেলে এদিক সেদিক ঘুরতে যেতাম। গ্রামে যেরকম বাড়ি হয় আর কি, একটা বাড়ি, তারপর 2টা 3টা 4টা এরকম করতে করতে অনেকগুলো বাড়ি থাকে। সেই দিক থেকে আমাদের নানার বাসাটা ছিল সবার প্রথমে। নানু বাড়ি আর তারপরে বাড়িটা ছাড়া একদম বাকি সব বাড়ি ছিল হিন্দু বাড়ি। আর ওই এলাকাটার বেশিরভাগই হিন্দুরা থাকতো। আমাদের নানু বাড়ির মাটির রাস্তা ধরে একদম মাথায় হেঁটে গেলে একটা নদী, বেশ বড় না, কিন্তু এটার তীরের খোলা জায়গাটা অনেক সুন্দর। নানু বাড়ি আসছি আর ওই জায়গায় যাইনি এরকম খুব কমই হয়েছে। আমরা সব ভাই বোনেরা যখন আসতাম সবসময় ওই জায়গাটা যেতাম একবার হলেও। ওইবার আমরা সবাই একসাথে হলাম। আর আমাদের মামাতো বোন ছিল আমার চেয়ে ছোট, কিন্তু অন্য সবার চেয়ে বড়। সবাই মিলে ঠিক করলাম যে ওই নদীর পাড়ে যাবো বিকালের পর। আর তাই আমরা বিকালের দিকে সবাই বের হয়ে গেলাম। ওখানে পৌঁছাতে পৌঁছাতে 20 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। কিন্তু বের হওয়ার আগে এদিক থেকে বড় মামি বলে দিয়েছিল যে, শুনো, তোমরা ওখান থেকে মাগরিবের আজান দেওয়ার আগে ফিরে আসবা। আজান দেওয়ার পরে ওখানে কেউ থাকতে চাইবা না, এমনকি রাস্তায় কেউ থাকবা না। আমরা হাঁটতে হাঁটতে সেখানে গিয়েছি। ওখানে গিয়ে অনেক মজা করলাম, ছবি তুললাম, আড্ডা দিলাম, তারপর অনেকক্ষণ বসেছিলাম। মানে এত সুন্দর বাতাস হচ্ছিল, ওই জায়গা থেকে আসতে ইচ্ছে করছিল না। আর এই করতে করতে কারোই মাথায় আসেনি যে সন্ধ্যা ঘনিয়ে আসছে। হঠাৎ আমার মামাতো বোনের খেয়াল আসলো যে বাসায় যেতে হবে, তাড়াতাড়ি চলো, এখনই যেতে হবে, আজান দিয়ে দিবে 10 মিনিটের মধ্যে। হাসি তামাশার মধ্যে আমার একদমই হুঁশ আসেনি যে ফিরতে হবে। আগেও আমি কিছু শুনতাম নদীর পাড়ে এই জায়গাটা নাকি ভালো না, কিন্তু কখনো কিছু দেখি নাই, তাই অতটা পাত্তা দিতাম না। যখন নদীর পাড় থেকে রওনা হই আর একটু সামনের দিকে আসলাম, রাস্তাটা ছিল একদম গাছগাছালিতে ভরা, আর একটু সন্ধ্যার জন্য অনেক অন্ধকার হয়ে গিয়েছিল। হেঁটে সামনে এগুচ্ছিলাম, তখনই আজান দিয়ে দিল। গ্রামের দিকে ওই সময়টা নাকি বলে কালীসন্ধ্যা। দাদির মুখে শোনা কালীসন্ধ্যা শব্দটা সবসময় আমার মনে একটা অদ্ভুত শিহরণ দিত। হিন্দুদের ঘর থেকে ওই সময় শঙ্খের আওয়াজ আসতেছে রাস্তা পর্যন্ত, আমি শুনতেছি সেটা। যাই হোক, সবকিছু শুনে হাঁটতেছি, কিন্তু কিভাবে যেন ওরা আমার থেকে সামনে এগিয়ে গেল, আর আমিও তাড়া না দিয়ে আপন মনে একা একা হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ করে শুনি কে যেন আমার নাম ধরে ডাকছে। যেহেতু ওখানে অনেক হিন্দুরা পুজো করছিল, তাই শঙ্খের আওয়াজ মনে করে আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি, আবার হাঁটা শুরু করলাম। পরের বারও ঠিক একই রকম ভাবে আবার কে যেন আমায় ডাক দিল। এবার আমি শুনতে পেলাম। এক মুহূর্তে শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। আগের তুলনায় একটু জোরে হাঁটা শুরু করলাম, কিন্তু তৃতীয়বারের মতো যখন আবার শুনলাম যে কেউ আমাকে ডাকতেছে আমার নাম ধরে, তাও আবার একটু ধমকের সুরে, এই তোমাকে থামতে বলছি না, দাঁড়াও। এটা শোনার পর আমি বেশ ভয় পেয়ে গেলাম। আর ভয়ে ভয়ে উপরের দিকে তাকালাম। আশেপাশে সব দিকে তাকিয়ে যখন সামনে দৌড়াতে যাব, ঠিক তখনই দেখলাম যে আমার মামাতো বোন আমার পাশে হাঁটতেছে। আমি ওকে দেখে অনেকটা অবাক হলাম যে হঠাৎ করে কোথা থেকে আসলো। ও তো ছিল সবার সামনে। ও বলল, কি হয়েছে, তুমি এরকম করছো কেন? আমার স্পষ্ট মনে আছে কথাটা জিজ্ঞেস করার সময় ওর গলার স্বরটা খুব ভারী আর অস্বাভাবিক ছিল। কিন্তু এত কিছু না ভেবে আমি বললাম যে আমাকে কে যেন পিছন থেকে ডাকছে। তারপর ও বলল যে, না, কি বলো, এখানে কেউ আছে যে তোমাকে ডাকবে? তোমার কি মনে হয় উপর থেকে তোমাকে কেউ ডাকতেছে? তাহলে এখানে দাঁড়ায় পড়ো, শুনো সে তোমাকে কি বলতে চাইছে। এই কথাটা বলে কেমন যেন একটা রহস্যজনক হাসি দিয়েছিল। আমার এখনো মনে আছে, প্রত্যেকটা বাক্য বলার সময় অদ্ভুতভাবে খুব টেনে টেনে কথা বলছিল, যেন ও জানতো যে আমাকে এই মুহূর্তে তাকে ভীত করে তুলতে কি করতে হবে। ওর কথাগুলো শুনে এই মুহূর্তে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। গায়ের লোম দাঁড়িয়ে গেল। অজানা একটা ভয় আমার মধ্যে কাজ করছিল। ভয়ের চোটে হলেও সাহস করে পিছনে ঘুরে দেখলাম, উপর দিকে তাকালাম, আশেপাশে সব দিকে তাকিয়ে ঠিক সাথে সাথে সামনে তাকানোর পর মুহূর্তে আমি দেখলাম রাস্তায় সম্পূর্ণ একা আমি। আমার পাশে কেউ নেই। হঠাৎ মনে হলো আমার ভাই বোন আমার অনেক সামনে আছে, তাই আমার পাশ থেকে এতটুকু সময় একবার জোরে হেঁটে গেল অত দূরে যাওয়া সম্ভব না কোনো মানুষের পক্ষে। বুঝতে পারলাম আমার পাশে আমার বোন ছিল না এতক্ষণ। ততক্ষণে আজান শেষ হয়ে গেছে, চারপাশে আরো একটু অন্ধকার হয়ে গেল। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার এক পাশ ছিল একদম ভরা খাল। আমি শুনেছিলাম আম্মুর কাছ থেকে যে মানুষকে যদি জিন কিংবা শয়তান পায়, তখন নাকি তাকে মাটির মধ্যে পুঁতে ফেলে, নাহলে পানিতে চুবায়। সন্ধ্যার সময় চারদিকে নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই, তার মধ্যে চোখ মুখে বয়ে ফুটে যাচ্ছে আমার। পুরো রাস্তায় আমি একা দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে যেন পিছন থেকে কেউ ধেয়ে আসছে আমাকে ধরার জন্য। তখন একটা দৌড় দিয়ে আমার ভাই বোনদের পিছনে ফেলে আমি সবার আগে নানুর বাড়িতে উঠানে পৌঁছালাম। আমার একটু পরে সবাই পৌঁছালো।
আর তখনই আমার মামাতো বোনকে জিজ্ঞেস করলাম, তুই কি আমার সাথে এতক্ষণ কথা বলছিলি? ও বলো, তোমার সাথে ওই সময়ের পর তো আমার দেখাই হয়নি। কি বলো না বলো? বাড়ি ফেরার পর সাথে সাথে মামি বলতেছে, তোদের না বলছি সন্ধ্যার আগে আজান দেওয়ার আগে বাড়ি চলে আসবি, তাহলে এতক্ষণ সময় বাইরে কি করছোস? আমি বিষয়টা এতটা ভয় পেয়েছিলাম যে মামিকে কিছু বলিনি, এমনকি কাউকে কিছু জানাইনি, শুধু জিজ্ঞেস করেছি যে আচ্ছা মামি, ওই নদীর পাড়ে কি রাস্তাটা খারাপ? মামি বলল, শুধু নদীর পাড়ে না, সন্ধ্যার সময় তোমার নানার বাড়ির আশেপাশের এলাকা রাস্তা সবকিছুই খারাপ। কথাটা শোনার সাথে সাথে শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল। নানু বাড়ির উঠানের পাশে ছিল অনেকগুলো সারিবদ্ধ গাছ, যেটা একটা জঙ্গলের মতো। কোনো কিছু না ভেবে আমি দৌড়ে ঘরে উঠে হাতে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এর আবার কিছুদিন পর যখন আবার নানু বাড়িতে গেলাম, তখন আম্মুর চাচাতো বোনের মেয়েও এসেছিল। গল্প করতে গিয়ে সে বলল যে এখানকার রাস্তাঘাট নাকি সন্ধ্যার পরে ভালো না। একদিন নাকি তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। এই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, হঠাৎ করে একজন তার পিছন থেকে ডাক দিছে। আপু এত কিছু না ভাববা পিছনে ফিরে তার সাথে কথা বলতেছে, কিন্তু অন্ধকার থাকার কারণে একটা সময় যখন মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করলো, আপু দেখলো সেই লোকটার কোনো ছায়া নাই। তখন আবার বড় মামা নাকি তাকে ডাক দিয়ে বললো, এই তুই কার সাথে একা একা কথা বলো সেখানে দাঁড়ায়া? আবার সে নাকি একদিন ঘর থেকে সন্ধ্যার সময় দরজা লাগাইতেছে, তখন দেখছে সে জোখালা ঘাটলায় বসে আছে আর ডাকতেছে তাকে। যখনই সে তার ডাকে সাড়া দিয়ে ওখানে যে পৌঁছায়, দেখে কেউ নাই। আর আল্লাহর রহমতে ওখানে তখন একজন মহিলা এসে বলে, তুমি এখান থেকে চলে যাও, যা দেখছো এগুলা ভুল, তুমি যাকে খুঁজতেছো সে ঘরের ভিতরে, এখানে যাকে তুমি দেখছো সেটা হচ্ছে ব্রহ্ম। এখনো যখন নানু বাড়ি যাই, উঠানের পাশের ওই জঙ্গলটার দিকে সন্ধ্যার সময় আমি তাকালে আমার ভয় লাগে। আগেও নাকি এরকম অনেক ঘটনা ঘটেছে এই গ্রামে। আমাদের অনেক আত্মীয় স্বজনের সাথে অনেক খারাপ কিছু হয়েছে, ওনারা অনেক খারাপ কিছুর কবলে পড়েছিল।